স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে। প্যারালাইজ মাকে বাঁচাতে ছেলেরা এখন নিজেদের বউয়ের গহনা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কেন জানেন? কারণ তারা জানতে পেরেছে তার মায়ের কাছে 160 ভরি স্বর্ণ আছে। যে মা গতকাল পর্যন্ত সবার চোখে বালি ছিলেন, আজ তিনি সবার আদরের সোনার মা হয়ে গেছে। লাখ লাখ টাকা খরচ করে অপারেশন সাকসেসফুল হয়, মা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ছেলেরা যখন সোনার কথা জিজ্ঞাসা করলো, মা এমন কি বললেন যে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। এদিকে ডাক্তার বলে দিল বুড়ি সেঞ্চুরি না করে মরবেন না। আসলে কি 160 ভরি স্বর্ণ আছে, নাকি এটা কোনো পাগল বা প্রতারকের চাল? চরম হাসির এই শিক্ষণীয় গল্পের আসল টুইস্টটা জানতে হলে পুরো মুভির বাংলা এক্সপ্লেনেশনটা আপনাকে দেখতে হবে। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা 2026 সালে মুক্তিপ্রাপ্ত তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম ভাষায় নির্মিত কমেডি ড্রামা মুভি। মুভিটার নাম হাই কিজাভি, মানে বৃদ্ধা মা। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। গল্প শুনতে মাধুরী নামের একটা ছোট্ট গ্রাম দেখানো হয়, যে গ্রামের মানুষগুলো খুবই ভীতু প্রকৃতির। তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, তবে কোনো বিপদ আপদ বা উটকো কোনো ঝামেলা থেকে নয়, বরং পান্নু দাদির থেকে। ইনি হলেন সেই পান্নু দাদি। তার বয়স এবং শরীরের কন্ডিশন দেখলে মনে হবে উনি কি এমন যাকে দেখে এত ভয় পেতে হবে। তার উত্তর গল্পের সামনে গেলে জানতে পারবেন। ধৈর্য ধরে দেখতে থাকুন। গল্পে যেহেতু সবাই তাকে পানু দাদি বলে ডাকে, তাই আজকের পুরো এক্সপ্লেনেশনে আমি তাকে পানু দাদি হিসেবেই সম্বোধন করব। পানু দাদি খুব একটা বড় লোক না, কিন্তু তিনি গ্রামের একটা স্বনামধন্য পরিবারের মেয়ে হওয়ার কারণে গ্রামে তার একটা বড় নামডাক আছে। তার পাশাপাশি একটা ব্যবসা আছে। তিনি গ্রামের মানুষদেরকে স্বর্ণ ধার দেন। এই কারণে প্রতিদিন সকালে পুজোর পর সেই ধার দেওয়া স্বর্ণের সুদ আদায় করতে বাড়ি থেকে তিনি বের হন। এখানে গ্রামবাসীদের ভয় যে কেউ যদি সুদ দিতে না পারে তাহলে পান্নু দাদি তার এমন অবস্থা করে যে সে পুরো জীবনেও তা ভুলতে পারে না। প্রতিদিনকার মতো আজও দম্ভের সাথে পান্নু দাদি সুদের টাকা তুলতে ঘর থেকে বের হয়। তখনই ছোট্ট একটা ছেলে তাকে দেখে গ্রামবাসীদের দৌড়ে সতর্ক করতে শুরু করে, এই সবাই পালাও পালাও পালাও, পান্নু দাদি টাকা নিতে আসছে। যেটা শুনে সব গ্রামবাসী এতই ভয় পেয়ে যায় যে সবাই নিজের কাজকর্ম সব কিছু ফেলে, জিনিসপত্র হাড়ি পাতিল সব ফেলে ঘরের ভেতরে লুকিয়ে যায়। আশেপাশে এমন অবস্থা হয়ে যায় যে গ্রামে কোনো ডাকাত পড়েছে। সেই সময় গ্রামের এক পাতিগুন্ডা ছুরি নিয়ে বের হয় একজনকে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন সে পান্নু দাদির নাম শুনে সে নিজেও দৌড়ে পালিয়ে যায়। ভাবেন কি একটা অবস্থা, কি ডিয়ারিং একটা দাদি। কিন্তু এত কিছুর মধ্যেও পান্নু দাদি একজন মাতালকে ধরে ফেলে, যার কাছে সুদের টাকা দাবি করে। কোনো এক সময় তিনি তার কাছে টাকা পেতেন, কিন্তু যখন সেই মাতাল তাকে মানা করে দেয়, অমনি তিনি সেই মাতালকে থাপড়াতে শুরু করে। এই কারণে গ্রামের প্রায় সবাই পান্নু দাদিকে নিয়ে বিরক্ত। সবাই চিন্তা করে 80 বছর হয়ে গেছে, গ্রামের কত ভালো মানুষ এতদিনে মরে ভূত হয়ে গেছে, এই দাদি এখনো রয়েছে কেন? কি জানি উপরওয়ালা তাকে কত বছরের আয় দিয়ে রেখেছেন। কখন যে উপরওয়ালা তাকে নিজের কাছে ডেকে নেবেন, তাহলেই তো ভালো হয়, তাই না? আর এই ইচ্ছা শুধু 2-1 লোকের না, কিংবা সেই মাতালেরও না, বরং পুরো গ্রামবাসীর। যখন তিনি মারা যাবে সকলের সব ধার মাফ হয়ে যাবে, কারণ তার মাস শেষ হয়ে নতুন মাসে পা দেওয়ার সাথে সাথেই তিনি এরকম টাকা তুলতে বেরিয়ে পড়েন। কাউকে কোনো ছাড় কিংবা সময় দেন না। একদিন গ্রামের কসাইয়ের কাছে সুদের টাকা না পেয়ে তিনি তার দোকান থেকে পুরো একটা আস্ত খাসি তুলে নিয়ে চলে আসেন এবং তার মেয়েকে দিয়ে রান্না করিয়ে ছোট ছোট বাক্সে করে সেগুলো গ্রামের সব গরিবদের খেতে না পাওয়া মানুষদের বিলি করে দিয়ে আসে। আসলে পান্নু দাদির ব্যবহারে কথাবার্তায় সবাই একটু আপসেট থাকলেও সে ভালো অনেক কাজও করে। পান্নু দাদির পরিবার সম্পর্কে বলতে গেলে তার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তার 3 জন ছেলে আছে, তারা এক একজন এক এক গ্রামে থাকে। কারণ 3 ছেলে বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু পান্নু দাদি সেটা হতে দেয়নি। বলেছেন নিজেরা উপার্জন করে সবকিছু নিজেদের তৈরি করে নাও, এগুলো আমার আর আমার স্বামী আমার জন্য রেখে গেছেন, তোমাদের কেন দেবো? তাই ছেলেরা তাকে ছেড়ে অন্য গ্রামে বাস করতে চলে যায়। কিন্তু এতে ওনার কোনো যায় আসে না। এক কথায় বলতে গেলে তার মধ্যে ওরকম আলগামায়া কাজই করে না। তার একটা মেয়ে আছে, কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। সেই সময় বিয়ের আগে ছেলেপক্ষ 25 ভরি স্বর্ণের ডিমান্ড করে, কিন্তু পান্নু দাদি 22 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে সম্পন্ন করে দেয়। 3 ভরি স্বর্ণ দেওয়া বাকি ছিল, যেটা পান্নু দাদি আর দেয়ই না। সেই বাকি 3 ভরি স্বর্ণের জন্য তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে প্রায় প্রতিদিনই ঝামেলা হয়। তাদের ঝামেলার যেন শেষই হয় না। তাই শেষ পর্যন্ত তার মেয়েকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। এরপর থেকে সে তার মায়ের বাড়িতে চলে আসে এবং একসাথে থাকা শুরু করে। তার একটা ছেলেও আছে, মানে পান্নু দাদির নাতি। নাতি কিংবা মেয়ে হলে কি হবে, পান্নু দাদি কাউকেই ছাড় দেন না, সব সময় তাদেরকেও কথা শোনায়। এই যে সে যখন টিভি দেখতে বসে, পান্নু দাদি টিভি বন্ধ করে দেন আর বলে, বিদ্যুতের বিল কি তোর বাপ দেবে? এখন বুঝতে পারছেন কিভাবে তিনি শুধু বাইরে না, নিজের ঘরের মানুষদেরকেও ভয়ের মধ্যে রাখে। তেমনি দিন সকালে যখন তার সুদের টাকা নিতে যাওয়ার কথা, তখন দেখা যায় তিনি ঘর থেকে আর বের হচ্ছেন না। অনেক দেরি হওয়ার কারণে তার মেয়ে নিজের ছেলেকে বলে, নানিকে দেখে আয় তো, কোনো সমস্যা হয়েছে কিনা, বেলা 10টা বেজে যাচ্ছে। সচরাচর দাদি টাকা তুলতে যেতে এত দেরি করেন না।
মায়ের কথা মতো নাতি সেখানে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে যায়। সবাই এসে দেখে পান্নু দাদি বিছানা থেকে উঠতে পারছেন না, তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। সে শুধুমাত্র কিছু একটা বলার জন্য হাত নেড়ে যাচ্ছেন। পুরো গ্রামবাসী এটা দেখে দুঃখী হওয়ার জায়গায় উল্টো ব্যাপকভাবে খুশি হয়ে যায়, কারণ সে এখন আর সুদের টাকা তুলতে যেতে পারবে না। তাই সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, সবাই নিচে নিচে উদযাপন করতে থাকে, কারণ কিছুদিনের ভেতর হয়তো পান্নু দাদি দুনিয়া ছেড়ে চলে যাবে আর গ্রামে শান্তি ফিরে আসবে। সেই সময় একটা বাচ্চা চিৎকার করে গ্রামের সবাইকে পান্নু দাদির এই অবস্থা জানায়, যেটা শুনে গ্রামের প্রতিটা মানুষকে দেখা যায় শান্তির নিঃশ্বাস ফেলছে এবং অদ্ভুত স্বস্তি অনুভব করছে। এরপর আমরা নতুন একটা চরিত্রকে দেখতে পাই, যার নাম রমেশ। রমেশ বিয়ে করতে চায়, তাই সে ঘটকের অফিসে এসছে নিজের জন্য একটা মেয়ে খুঁজতে। এই খুঁজতে খুঁজতে তার বয়স বর্তমানে 40-এ পা দিয়েছে, কিন্তু এখনো বিয়ে করার মতো পাত্রী সে খুঁজে পায়নি। তো ঘটক তাকে বলে, আপনি তো কোনো কিশোরী মেয়ে পাবেন না এখন বিয়ে করার জন্য, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। পাশের গ্রামে একটা মেয়ে আছে যার আগে 2বার বিয়ে হয়েছিল, এখন একটা জামাই আছে কিন্তু অসুস্থ, কিছুদিনের মধ্যেই মারা যাবে। ও আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে হয়তো, কিন্তু এইবার মেয়েটির শর্ত হলো তাকে বিয়ে করতে হলে 12 ভরি স্বর্ণ দিতে হবে। কিন্তু রমেশের কাছে সেই সময় মাত্র 2 ভরি স্বর্ণ ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর রমেশ বলে, ঠিক আছে, তাহলে এটাই ঠিক করুন, আমি 12 ভরি স্বর্ণের ব্যবস্থা করছি। ঠিক সেই সময় রমেশ জানতে পারে পান্নু দাদি প্যারালাইজ হয়ে গিয়েছে। এই কথা শুনে রমেশ তো চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বাকি 10 ভরি স্বর্ণ সে পান্নু দাদির কাছ থেকে ধার নেবে। তাই সে পান্নু দাদির চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। আর এটা দেখে গ্রামবাসীরা তার উপর প্রচন্ডভাবে রেগে যায়, কারণ গ্রামবাসীরা চাচ্ছে যে কোনো ভাবেই হোক পান্নু দাদি যেন সুস্থ না হয়। সবাই তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। গ্রামবাসীরা রমেশের উপর রেগে গিয়ে বলে, তুমি ডাক্তার কেন এনেছো? আমরা ওনার চিকিৎসা করাতে দেবো না। তারপর রমেশ ডাক্তারকে দিয়ে চেক করায়। ডাক্তার তাকে দেখে বলেন, এনার হাতে অল্প কিছু সময় বেঁচে আছে, এরপর তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। এই কথা শুনে তো পুরো গ্রামবাসী এত খুশি হয় যে মনে হচ্ছিল পাকিস্তান বাংলাদেশের খেলায় বাংলাদেশ জিতে গেছে। পুরো গ্রামের মানুষ পান্নু দাদির শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে, যেন আর কিছুক্ষণের অপেক্ষা। সেই সময় পান্নু দাদির 3 ছেলে তাকে দেখার জন্য সেখানে আসে, কিন্তু তাদের বোন তাদের চেহারা পর্যন্ত দেখতে আসে না, কারণ যেদিন তাদের বাবা মারা গেছিল সেদিন তারা তাদের মায়ের সাথে জায়গা জমি নিয়ে ভাগাভাগি নিয়ে খুবই খারাপ আচরণ করেছিল। সেদিন পান্নু দাদি তাদেরকে কিচ্ছু দেবেন না বলে ঘর থেকে বের করে দেয়। পান্নু দাদি 3 ছেলের মধ্যে এক ছেলে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোতে গান গেয়ে থাকে, যেখানে যায় সেখানে শুধু কামাল হাসানের গানই গায়। তাকে যদি অন্য কোনো শিল্পীর গান গাইতে বলে সে সেই গানগুলো গাইতে পারে না, সে সেই গান গাইতে পারে না, তখনও সে কামাল হাসানের গানই গাইতে থাকে। এই জন্য বিভিন্ন অনুষ্ঠানে গান নিয়ে তার অনেক ঝগড়াও লেগে যায়। দ্বিতীয় ছেলেটা অটো চালায়, এর কথা আর কি বলবো, মাটি থেকে 1 টাকা তুলতে গিয়ে 50 টাকা ড্রেনে ফেলে আসে। এই হলো অবস্থা, তার ভাগ্য এতটাই খারাপ। 3 নম্বর ছেলেটার একটা ফুলের দোকান আছে, দোকানটা খুলে বসে থাকে ঠিকই, কিন্তু ফুলের মালা বানাতে পারে না। তাই তার দোকানে মাছি মারা ছাড়া আর কোনো কাজই নাই। তাদের এখানে আসার মূল কারণ তার মাকে দেখার জন্য নয়, বরং মা মারা গেলে যত সম্পত্তি আছে সেগুলো ভাগ করে নিতে পারবে তারা। ছেলেরা আসতে দেখে পান্নু দাদি একদিকে ইশারা করে, কিন্তু সে কি বলতে চাচ্ছে তা কেউই বুঝতে পারে না। পরদিন কুমার নামের একটা লোক পান্নু দাদির সাথে দেখা করতে আসে। তার ব্যবহার এবং আচার আচরণ দেখে মনে হচ্ছিল সে পান্নু দাদিকে খুবই সম্মান করে। এটা দেখে সেখানে থাকা সকল গ্রামবাসী অবাক হয়ে যায় যে এই মানুষটা আবার কে, পান্নু দাদিকে এভাবে সম্মান করছে। কুমার তখন পান্নু দাদিকে দেখে চলে যাচ্ছিল। রমেশ তাকে জিজ্ঞাসা করে, আপনি কে আর পান্নু দাদিকে কিভাবে চেনেন, কেনই বা তাকে এত সম্মান দিচ্ছেন? আমার জানা মতে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে দেখতে পারার কথা না। কুমার তখন বলে, পান্নু দাদির স্বর্ণের চিট ফান্ড আমার কাছে জমা রাখতো, সে ফান্ডে মোট 160 ভরি স্বর্ণ ছিল। গত সপ্তাহে তিনি সবগুলো স্বর্ণ আমাদের কাছ থেকে বাসায় নিয়ে এসেছিলেন, আর যার কাছে 160 ভরি স্বর্ণ আছে তাকে তো সম্মান করতেই হয়, তাই না? এই কথা শুনে রমেশ তো অবাক হয়ে যায়। একটু সময় নষ্ট না করে রমেশ পান্নু দাদির 3 ছেলেকেই 160 ভরি স্বর্ণের কথা বলে দেয়। পান্নু দাদির 3 ছেলে তো এইসব শুনে হতবাক হয়ে যায়, আর তারা বলে, মা কোথায় এতগুলো স্বর্ণ লুকিয়ে রেখেছে সেটা সম্পর্কে তো আমাদের কিছুই জানায়নি, স্বর্ণগুলো এখন আমাদেরই খুঁজে বের করতে হবে, কেননা এই অবস্থায় মা কোনোভাবেই বলতে পারবে না স্বর্ণ কোথায় রেখেছে। আর সে জীবিত থাকতে যদি সেগুলো খুঁজে বের করতে না পারে তাহলে এগুলো সব তার বোনের হয়ে যাবে। এদিকে পান্নু দাদির মেয়ের জামাই নাচতে নাচতে সেখানে এসে পৌঁছায়। সে আজ অনেক খুশি, কারণ সে জানতে পেরেছে পান্নু দাদি প্যারালাইজ হয়ে গেছে আর খুব শীঘ্রই মারা যাবে। তিনি মারা গেলে সম্পত্তির ভাগাভাগি হলে সে তার পাওনা 3 ভরি স্বর্ণ পাবে। রমেশ আর পান্নু দাদির ছেলেরা বুদ্ধি করে যে তারা এই স্বর্ণের কথা কাউকে জানতে দেবে না, তারা নিজেরাই এই স্বর্ণ খুঁজে বের করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর যদি কেউ এই স্বর্ণের সম্পর্কে জানতে পারে তাহলে তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, স্বর্ণের ভাগ চাইতে পারে। সুযোগ বুঝে তারা 4 জন মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কিচ্ছুর হদিশ পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা পান্নু দাদির কাছেই ফিরে আসে। পান্নু দাদি আবারও একদিকে ইশারা করে, তাদের মনে হয় স্বর্ণ সেখানে আছে, তাই তারা সেদিকে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছুই পায় না। তারপর রমেশ পান্নু দাদির 3 ছেলেকে বলে, আমার একজন পরিচিত লোক আছে যে তোমার মায়ের ইশারার কথা বুঝে
আমাদেরকে বলতে পারবে, আর আমরা জানতে পারবো স্বর্ণ কোথায় আছে। তোমরা যদি চাও আমি তাকে ডাক্তারের ছদ্মবেশে এখানে আনতে পারি, কিন্তু শর্ত একটাই, আমাকে 12 ভরি স্বর্ণ দিতে হবে যাতে আমি বিয়ে করতে পারি। তখন 3 ভাই তার দেওয়া এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলের বউ নিজেদের স্বামীদের সন্দেহ করা শুরু করে। তারা একসাথে সারাক্ষণ কি নিয়ে এত আলোচনা করে। এই নিয়ে 3 ভাইকে তাদের বউরা প্রশ্ন করলে তারা তাদের বউকে বলে দেয় যে মায়ের কাছে 100 ভরি স্বর্ণ আছে, সেগুলো কোথায় রেখেছে সেটা মা ছাড়া আর কেউ জানে না, তাই আমাদের মাকে সুস্থ করে তার কাছ থেকে স্বর্ণের খোঁজটা নিতে হবে। এগুলো জানার পর তাদের বউরা তাদের নিজেদের স্বর্ণ স্বামীদেরকে দিয়ে দেয়, যাতে করে সেগুলো বিক্রি করে হলেও তাদের শাশুড়িকে চিকিৎসা করাতে পারে। আর সেদিন থেকে পান্নু দাদিকে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে তার যাবতীয় কাজ ছেলের বউরা করতে শুরু করে, যারা নাকি এতদিন এসব থেকে একেবারেই উদাসীন ছিল। যেটা দেখে ভেতরে ভেতরে পান্নু দাদি নিজেও কেমন জানি অবাক হয়ে যায়, যেটা তার মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে পান্নু দাদির 3 ছেলে আর রমেশ মিলে একজনকে নিয়ে আসে, যে ইশারায় বলা কথা বুঝতে পারে। তিনি তার ইশারা দেখে বলেন পান্নু দাদি কিছু একটা এনেছিলেন বাসায়, তার 3 ছেলের মধ্যে ভাগ করে দেবেন বলে। তখনই 3 ছেলে জিজ্ঞাসা করে ওঠে সেগুলো কোথায়। এই কথার জবাব দেওয়ার আগেই পান্নু দাদি অজ্ঞান হয়ে যায়। আর এইটা দেখে তার ছেলেরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যে কোনো ভাবেই হোক তার জ্ঞান ফেরাতে হবে। ভাবতে একটু অবাকই লাগে, তাই না? কিছুক্ষণ আগে যার মৃত্যুর জন্য সবাই অপেক্ষা করছিল, এখন তাকে বাঁচানোর জন্য সবাই কত কষ্ট করছে। চিন্তা করছেন, সবই টাকার খেলা। আসলে স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করতে পারে। হাসপাতালে পান্নু দাদিকে ভর্তি করানোর পর 50,000 টাকার বিল আসে। ছেলেরা তখন তাদের বউদের দেওয়া স্বর্ণ বিক্রি করে সেই টাকাগুলো কাউন্টারে জমা দেয়। ভর্তি করার পর ডাক্তাররা একটার পর একটা পরীক্ষা দিতেই থাকে। প্রতিটা পরীক্ষার জন্য বেশ অনেকগুলো টাকা জমা করতে হচ্ছিল। পান্নু দাদির ছেলেরা বউয়েরা এক একটা গহনা বিক্রি করছিল, যাতে ভবিষ্যতে তার শাশুড়ির কাছ থেকে বেশি স্বর্ণ নিতে পারে। 3 ছেলে হাসপাতালে মায়ের সাথে থেকে তার সেবা যত্ন করছিল, আর তাদের বউয়েরা বাড়িতে পান্নু দাদির মেয়ের উপর নজরদারি করছিল। মেয়েটা স্বর্ণ কোথায় রেখেছে এই সম্পর্কে কিছু জানে কিনা বা তার মা তাকে কিছু বলেছে কিনা সেটা জানার চেষ্টা করছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই বিষয়ে কিছুই জানে না। এদিকে পান্নু দাদির মেয়ের জামাই এই ভেবে চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হয়ে গেল যে 3 ভাই মায়ের জন্য এত ভালোবাসা দেখাচ্ছে, যে মা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল তার জন্য এত টাকা খরচ করছে। এর উত্তর জানতে সে রমেশকে ধরে আর জিজ্ঞাসা করে, বল কি ব্যাপার, তোরা সবাই মিলে কি প্ল্যান করছিস? রমেশ তো প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু পরবর্তীতে তাকে ভয় দেখানো হলে সে ভয় পেয়ে 160 ভরি স্বর্ণের কথা বলে দেয়। এই কথা শোনার পর মেয়ের জামাই তো আকাশ থেকে পড়ে আর মনে মনে প্ল্যান করে, তোমরা ওনার চিকিৎসা করাও আর আমি ওনার মেয়েকে আমার ঘরে পুনরায় নিয়ে এসে সব স্বর্ণের মালিক হয়ে যাব। এরপর সে রমেশকে পুলিশের কাছে সব জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বলে, তুই আমাকে হাসপাতাল থেকে সব খবর এনে দিবি। রমেশও তখন ভয়ে তার কথায় রাজি হয়। এভাবে আরো একদিন কেটে যায়। 3 ভাই ডাক্তারকে জিজ্ঞাসা করে তাদের মায়ের শরীরের অবস্থা কেমন। ডাক্তার তখন ইংরেজিতে বলে, হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল নাও। পান্নু দাদির এক ছেলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, তাই ডাক্তার কি বলেছে সে বোঝার চেষ্টা করে, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। আর বাকি 2 ভাই যখন তাকে ডাক্তার কি বলেছে জিজ্ঞাসা করে, সে বলে মা ঠিক হয়ে যাবে। এই কথা শুনে তারা তখন খুশি হয়ে যায়, কিন্তু তার অবস্থা তো ক্রিটিক্যাল, তাই না? এটা তো তারা বুঝতেই পারছে না। এদিকে তারা বেশ রিল্যাক্সে ঘোরাঘুরি করতে শুরু করে। কিছুক্ষণ পর সব নার্স ডাক্তার পান্নু দাদির রুমের দিকে ছোটাছুটি করতে শুরু করে। তখন বাকি 2 ভাই ডাক্তারকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ডাক্তার তখন বলে, আপনাদের তো আগেই বললাম ওনার অবস্থা ভালো না, তারপরেও আপনারা তো তার দেখাশোনা করেননি, এখন হয়তো উনি আর বাঁচবেনই না। এই কথা শুনে বাকি 2 ভাই সেই ভাইকে মারতে শুরু করে আর বলতে থাকে, কেন বলিসনি এই কথা? আমরা এত কষ্ট করে মাকে এত বড় হাসপাতালে এনেছি, আমাদের বউদের স্বর্ণ বিক্রি করে দিয়েছি, আর সেগুলো সব জলে গেল। এখন আমরা কোনো স্বর্ণ টাকা পয়সা কিচ্ছু পাবো না। সেই সময় সেই কথাগুলো শুনে রেগে বাইরে চলে আসে। হাসপাতালের বাইরে এসে দেখতে পায় কিছু মানুষ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঝগড়া করছে। সে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়ে আছে। মহিলার পরিবারের লোকজন তাকে বলে, দেখুন আমাদের মা খুব অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ, কিন্তু ড্রাইভার আমাদের কথাই শুনছে না। কতক্ষণ ধরে বলছি অ্যাম্বুলেন্স ছাড়ার জন্য, ছাড়ছেই না। সে রেগে ড্রাইভারকে বলে, ওদের কথা শুনছো না কেন? তুমি যদি ওদের কথা না শোনো তাহলে আমি পুলিশ ডাকবো। ড্রাইভার তখন চটে গিয়ে বুড়ি মহিলার অক্সিজেন মাস্ক খুলে দেয় আর মহিলার সাথে সাথেই মারা যায়। এটা দেখে সে হতবাক হয়ে যায় আর ড্রাইভারকে প্রশ্ন করে, এটা তুমি কি করলা? তখন ড্রাইভার উত্তরে বলে, ওনার অবস্থা অনেক খারাপ ছিল, ডাক্তার বলেছেন উনি আর বাঁচবেন না, কিন্তু ওনার পরিবারের মানুষ ওনাকে বাসায় নিয়ে যেতে চাচ্ছিল না। ওরা রাস্তায় ওনাকে মেরে ফেলার প্ল্যানিং করছিল, যেটা আমি শুনে ফেলেছিলাম, যেটা এখন তোমার কারণে সম্পূর্ণ হয়ে গেল। এমনিতেও তো ওনার পরিবার ওনাকে মেরেই ফেলতো। এই কথা শুনে সে তখন আফসোস করে ওঠে। সে তখন সেই পরিবারের জায়গায় নিজেকে রেখে দেয় আর মনে মনে ভাবে, আমিও তো নিজের স্বার্থের জন্য আমার মায়ের চিকিৎসা করাচ্ছি, তা না হলে আমার তো আমার মায়ের জন্য কোনো চিন্তাই নেই। এখন তার মনে একটু অনুশোচনা কাজ করে। সাথে সাথে সে হাসপাতালে ফিরে আসে। তখন সে দেখে তার বাকি 2 ভাই ডাক্তারের সাথে কথা বলছে। তারা ডাক্তারকে জানায়, আমরা আর আমাদের মায়ের চিকিৎসার খরচ বহন করতে পারবো না, আপনি আমাদের মাকে ডিসচার্জ করে দিন। ডাক্তার তখন তাদেরকে বলে, উপরওয়ালার কৃপায় একটা চমৎকার হয়ে গেছে, আপনাদের মা একটু রিকভার হচ্ছেন, এটা সহজে হয় না। এখন ওনার একটা অপারেশন করতে হবে, সেটা করলে আপনাদের মা সুস্থ হয়ে যাবে, আর এই অপারেশন করতে 4 লক্ষ টাকা প্রয়োজন।
4 লক্ষ টাকার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে তাদের কাছে তো আর 1টি টাকা অবশিষ্ট নাই, তারা এখন কি করবে? তখন সে ভাই বলে ওঠে, যে করেই হোক মায়ের অপারেশন করাতেই হবে। মা সুস্থ হলে আমাদের টাকা আমাদের দিয়ে দেবে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মাকে বাঁচানো। এরকম কথা শুনে বাকি 2 ভাইও তার কথায় রাজি হয়ে যায়। রমেশ তখন পান্নু দাদির মেয়ের জামাইকে ফোন করে সব কথা বলে দেয়। রমেশ বলে পান্নু দাদির 3 ছেলে ওনার অপারেশন করাচ্ছে, যে অপারেশনটা করলে উনি সুস্থ হয়ে যাবেন। এবার উনি সুস্থ হয়ে গেলে স্বর্ণ নিজের ছেলেদের দিয়ে দেবে। এই কথা শুনে মেয়ের জামাই একটা প্ল্যান করে আর রমেশকে বলে, ঠিক আছে, অপারেশনের 4 লক্ষ টাকা আমি তোমাকে দেবো, তুমি সেই টাকা ওদের 3 ভাইকে দেবে। শাশুড়ি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমাকে স্বর্ণ দেবে, তুমি তখন সেই স্বর্ণ আমাকে দিয়ে দেবে। রমেশ তখন 4 লক্ষ টাকা নিয়ে পান্নু দাদির 3 ছেলেকে দেয় আর তাদেরকে বলে, এগুলো আমি আমার বিবাহের জন্য রেখেছিলাম, তোমাদের বিপদে এই টাকা আমি তোমাদের সাহায্য করছি তোমাদের দিয়ে, পরে নয় আমাকে স্বর্ণ দিও সেখান থেকে। ছেলেরা তার কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, এরপর টাকাগুলো নিয়ে অপারেশনের জন্য জমা দেয়। পরদিন সকাল 10টায় তার অপারেশন হওয়ার কথা। এদিকে তার 3 ছেলে আর ছেলের বউয়েরা প্রার্থনা করছে যাতে পান্নু দাদি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে তাদেরকে স্বর্ণগুলো যেন দিয়ে দেয়। পান্নু দাদির ছেলের বউয়েরা রাতের বেলা যখন বসেছিল, হঠাৎ এক বউ কড়া গলায় তার মেয়েকে জিজ্ঞাসা করে, তোমার মা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তুমি এখানে কান্না করার জায়গায় মানুষের কাপড় সেলাচ্ছ, তোমার মায়ের শরীর খারাপে কি তোমার কিচ্ছু যায় আসে না? এই কথায় পান্নু দাদির মেয়ের চোখে তখন পানি চলে আসে। সে তখন বলে, আমার মা আমাকে কখনো বিপদের সময় হেরে যেতে শেখাননি। আমার বাবার মৃত্যুর পরপরই আমার ভাইয়েরা সম্পত্তি ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু আমার মা তা হতে দেয়নি। এই কারণে না যে আমার মা তাদেরকে ভালোবাসে না, মা চেয়েছিল তারা পরিশ্রম করে নিজেদের চেষ্টায় অর্থ উপার্জন করুক, কিন্তু তারা সেটা বোঝেনি, বরং মাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী 3 ভরি স্বর্ণের জন্য আমাকে মায়ের কাছে রেখে চলে গেছে। মানুষ মনে করে আমার মা আমাকে রান্না ও ঘরের কাজের জন্য এখানে রেখেছে, আসলে কিন্তু তা নয়। একজন একা মহিলা কিভাবে সাহসের সাথে বাঁচতে পারে সেটাই আমার মা আমাকে শেখাচ্ছিল। উনি চেয়েছিল আমি যাতে কারোর উপর বোঝা না হই, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াই। উনি যদি পারতো ওনার ছেলের বউদেরকেও পড়াশোনা করাতো, যাতে কোনো মেয়ে বা বউ কখনো অসহায় বা দুর্বল বোধ না করে, অন্যের উপর নির্ভরশীল না হয়। এইসব কথা শুনে ছেলেদের বউদেরও চোখে পানি চলে আসে। প্রথমবার তারা বুঝতে পারে যে এতদিন যাকে তারা ভুল বুঝে এসেছে সে আসলে তাদের কতটা ভালো চেয়েছিল। পরদিন সকালে পান্নু দাদিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সবাই তার সুস্থতার জন্য দোয়া করছিল আর তারপর অপারেশন সাকসেসফুল হয় আর সবার মন খুশিতে ভরে ওঠে, আনন্দে সবাই লাফিয়ে ওঠে। কিছুক্ষণ পর তাকে বেডে ট্রান্সফার করা হলে 3 ছেলে দেখতে রুমের ভেতরে যায়, কারণ তিনি এখন আগের থেকে একটু সুস্থ আছেন। আবার তারা এটাও চিন্তা করে যে মায়ের সবকিছু মনে আছে তো, অপারেশনের কারণে মায়ের স্মৃতিশক্তি আবার চলে গেল না তো। কিন্তু তার সবকিছুই মনে আছে। তাদেরকে দেখে তিনি চিনে ফেলেন। তারা তখন মাকে জিজ্ঞাসা করে, মা তুমি যখন সুস্থ ছিলে তখন বারবার কিসের দিকে ইশারা করছিলে? পান্নু দাদি তখন বলে, তোমরা যখন আমাকে অন্য রুমে নিয়ে যাচ্ছিলে তখন আমার রুমের পাখা চলছিল, আমি পাখাটা বন্ধ করতে ইশারা দিচ্ছিলাম। কন কেমনটা লাগে? কারণ পাখা চললে বিদ্যুৎ বিল বেশি আসবে। এই কথা শুনে 3 ছেলে তো পুরাই হতভম্ব হয়ে যায়। একটা মানুষ মারা যাচ্ছে সেখানে সব বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করছে, কন কি একটা অবস্থা। তারপর তারা মাকে প্রশ্ন করে, মা তুমি যে 160 ভরি স্বর্ণ সেগুলো কোথায় লুকিয়ে রেখেছো? আর প্রতি রবিবার বাসে করে কোথায় যাও তুমি? আমরা তোমার চিকিৎসার জন্য টাকা ধার করেছি, এখন সেই টাকা আমাদের শোধ করতে হবে। পান্নু দাদি তখন অবাক হয়ে বলে, কিসের স্বর্ণ? আমার কাছে তো কোনো স্বর্ণ নেই, আর আমার যদি 160 ভরি স্বর্ণ থাকতো আমি কি এভাবে জীবনযাপন করতাম? মানুষের কাছে গিয়ে টাকার জন্য ঘুরে বেড়াতাম? ছেলেটা তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি প্রতি রবিবারে কোথায় যাও? তখন পান্নু দাদি বলে, সেদিনটা আমার জন্য সবচেয়ে প্রিয় দিন, কারণ সেদিন আমি নিজেকে সময় দেই, বিভিন্ন গ্রামের মেলাতে ঘোরাঘুরি করি, সিনেমা দেখি। এই কথা শুনে 3 ছেলে হতবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে, তাহলে কুমার কেন বলেছিল তোমার কাছে 160 ভরি স্বর্ণ আছে? পান্নু দাদি তখন আরো অবাক হয়ে যায় আর বলে, কুমার? কুমার আবার কে? এই কুমার নামের কাউকে তো আমি চিনি না। তখন তারা জানতে পারে কুমার হলো একটা পাগল। সবার সামনে এসে নরম পানি খেয়ে সেদিন উল্টাপাল্টা কথা বলেছিল। ঠেলা 3 ছেলে এবং মেয়ের জামাই আর রমেশ মিলে যে স্বর্ণের জন্য পান্নু দাদিকে বাঁচালো, সেই স্বর্ণ আদতে ওনার কাছে নেই, সেই স্বর্ণের কোনো অস্তিত্বই নেই। একটা পাগল কিনা কি বলেছে সেই কথার ভরসা করে তারা এত দৌড়াদৌড়ি করেছে। তার মধ্যে ডাক্তার এসে তাদেরকে আরো হতবাক করে দেয়, বলে যে তাদের মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এখন সেঞ্চুরি না করা পর্যন্ত নাকি তিনি মরবেন না। এরপর 2 দিনের মধ্যেই পান্নু দাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের সবাই তার সেই আগের মতো দম্ভ দেখে চিন্তা করছিল যে এই বুড়ি তো মরেই যাচ্ছিল, এখন আবার সুস্থ হয়ে ফিরে আসলো। বাড়িতে আসার পর দাদি তার 3 ছেলের বউ আর মেয়েকে ডাকে, আর সেখানেই হয়ে যায় এই মুভির সবচেয়ে চমৎকার একটা দৃশ্য। তিনি যেখানে থাকতেন সেই খাটের হাতটা ঘোরালে সেখান থেকে একটা গোপন চাবি বেরিয়ে আসে, আর সেই চাবি দিয়েই সে যখন লুকানোর ড্রয়ার খোলে তখন তাদের চোখ কপালে উঠে যায়। পান্নু দাদির এত বছরের জমানো সম্পদ 30 ভরি স্বর্ণ। পান্নু দাদি তাদেরকে বলে, যখন আমি এই ঘরে এসেছিলাম
তখন আমার কাছে খুব কমই স্বর্ণ ছিল, কিন্তু আমি পরিশ্রম করে আস্তে আস্তে এই স্বর্ণগুলো জমিয়েছি। একটা মেয়েই পারে লক্ষ্মীর মতো সবকিছু সামনে রাখতে, এজন্যই আমাদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়। ছেলেদের কাছে ইনকাম করার শক্তি থাকলেও সবকিছু সামলানোর শক্তি দেওয়া হয়নি। মেয়েদের বুদ্ধি চেষ্টা দিয়ে এইসব টাকা পয়সা স্বর্ণ এগুলো সামনে রাখতে পারে। আর স্বামীর মৃত্যুর পর আমার ছেলেরা নিজেদের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছিল, কিন্তু এতে আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমি নিজে কারোর উপর নির্ভরশীল ছিলাম না, এখনো নয়। আর এই জন্যই আপনারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে বলছি, কারোর উপর নির্ভর না থেকে নিজের চেষ্টা নিজে করুন, নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে ভবিষ্যতে যে কোনো বিপদ আসলে নিজেই সেটাকে সামাল দিতে পারেন, অন্যদিকে চেয়ে থাকতে যেন না হয়। তারপর দাদি আরো বলে, আমি আমার এই স্বর্ণ তোমাদের 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। আমার ছেলেরা যদিও লোভের বশে আমার চিকিৎসা করিয়েছে, কিন্তু তারপরে তো করিয়েছিল, তাই না? আর এই স্বর্ণের উপর তো তাদেরও হক আছে। এরপর সে তাদের মেয়েকে বলে, শোনো, 3 ভরি স্বর্ণের জন্য তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে, সে একজন লোভী মানুষ, এখন তুমি তাকে ছেড়ে দাও আর আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। তখন দাদির মেয়ে বলে, আমার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো। পান্নু দাদি তার নাতিকে জিজ্ঞাসা করে আর সে সাথে সাথে রাজি হয়ে যায়। পান্নু দাদি রামেশের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে, কারণ সে একজন ভালো মনের মানুষ। এরপর ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয়। আর এইসবের ফাঁকে পড়ে তার আগের জামাইয়ের 4 লাখ টাকায় জলে চলে যায়। এরপর থেকে পান্নু দাদির 3 ছেলে ও বউ নিয়ে খুশিতে মিলেমিশে বসবাস করতে শুরু করে। আর এখানেই শেষ হয় এই দারুণ মানের শিক্ষণীয় এবং মজার এই মুভিটা। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে স্ক্রিনে দেখছেন আরেকটা ভিডিও ভেসে উঠেছে, আর পাশে দেখেন আমার আরেকটা চ্যানেল কোরিয়ান সিনেমিকাইল। এই চ্যানেলটাতে যান, কোরিয়ান, ইরানি, থাইল্যান্ড মানে এরকম অনেকগুলো দেশের মুভি এই চ্যানেলটাতে আমি বাংলায় এক্সপ্লেনেশন করছি। তো দারুণ লাগবে জার্নিটা, দেখে আসুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবটা কিন্তু করছেন না, আর আপনাদেরকে আর কত করে বলবো সাবস্ক্রাইবটা করেন না। এত কষ্ট করে মুভিগুলো এক্সপ্লেন করছি, একটা মুভি বানাতে 7-8 দিন সময় লেগে যায়, পুরো মাথা নষ্ট হয়ে যায়। আপনাদের জন্যই তো করছি, তাই না? তাড়াতাড়ি করেন তো, সাবস্ক্রাইবটা করে ফেলেন। দেখা হবে পরের মুভিতে। ওকে, ভালো থাকবেন।